আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী যারা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে এই ক্লাসটি তোমার জন্য। আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি এম.এ. সুফিয়ান সজীব, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করার পাশাপাশি ইউসিসির সাথে দীর্ঘ 13 বছর আছি। তা এই বছর শুরু থেকে শেষ পর্যন্ত আমি ইউসিসি রংপুর শাখায় ক্লাস নিব। আমি শুধু ক্লাসই নিব না, আসলে আমার দীর্ঘ বহু বছরের অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাংলা বিষয়ে ভালো করা যায়, সহজে ভালো করা যায়। বাংলা ক্লাস তো অনেক টিচাররাই নিবে, কিন্তু তুমি আমার আজকের পর থেকে আমি যে সেশনগুলো নিব এই সেশনগুলো একটু একটু করে যদি ফলো করো তাহলে বুঝতে পারবা বাংলা বিষয়টা কত সহজে পড়ানো যায়। আর আরেকটা বিষয় হলো আমাদের ইউসিসি রংপুর শাখার ব্যতিক্রম বিষয়টা হলো আমরা যারা এই বছর ক্লাস নিব, আমি অলরেডি সব টিচারদের বিষয়ে জানি। আমাদের ইউসিসি হেড অফিসের টিচার যারা এখানে বই লিখেছেন এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমি সহ অনেকেই এই বছর ইউসিসি রংপুর শাখায় ক্লাস নিব। তো এই বিষয়টা তোমাদের জন্য অনেক বড় পাওয়া, এই জন্য তোমাদের পরিচালক সাগর ভাইয়াকে তোমাদের থ্যাঙ্কস জানানো উচিত। তো আমি সুফিয়ান সজীব বহু বছর বাংলা পড়াচ্ছি এবং আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ইউসিসি রংপুর শাখার শুরু থেকেও আমি ছিলাম, মাঝখানে 1 বছর আমার ব্যস্ততার কারণে আমি যেতে পারিনি। তো আমি আজকে থেকে জাস্ট তোমাদেরকে যারা এখন এই ভিডিওটা দেখছো তোমরা একটা ধারণা নেওয়ার জন্য, যে ইউসিসি পরীক্ষা চলাকালীন তোমরা একটা ধারণা নেওয়ার জন্য কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, ওই বিষয়গুলো ধারণা দিব। আর ইনশাআল্লাহ ফিজিক্যালি আমরা রংপুর গিয়ে ক্লাস নিব শুরু থেকে শেষ পর্যন্ত। এই বিষয়টা নিয়ে কোনো ডাউট করার বিষয় না, ডাউট মাথায় নিয়ে আসবা না, কারণ আমি যেহেতু মুখ থেকে জবান দিয়েছি আমি শুরু থেকে শেষ পর্যন্ত যাব, ইনশাআল্লাহ যাবই, এটা আমার নিজ থেকে আমি বলা। ওকে, আর আমরা আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দিব ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোথায় থেকে প্রশ্ন হয়, কারণ আমাদের এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্ট সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। আর যেহেতু আজকে এটা প্রথম তুমি আমার সাথে আছো, তো আমি কিছু বিষয়ে কথা তোমাকে বলবো। এইচএসসি পরীক্ষার সিলেবাস আর অ্যাডমিশন সিলেবাসটা ভিন্ন, এবং এইচএসসি পর্যন্ত আমরা যে দীর্ঘ 12 বছর পড়াশোনা করেছি এই পড়াশোনার সাথে অ্যাডমিশনের পড়াশোনাটার মিল নেই। এই অর্থে আমি বলবো এইচএসসি পর্যন্ত আমরা কোন রকম পড়াশোনা করলে আমাদের কাঙ্ক্ষিত সফলতা আমরা পেয়ে যাই, ভালো রেজাল্ট করতে পারি, কিন্তু অ্যাডমিশন টেস্ট কিন্তু এইরকম না। রাইট নাও তোমাকে কম্পিটিশন করতে হবে পুরো বাংলাদেশের সাথে। আগে তুমি শুধু রংপুর বিভাগের স্টুডেন্টদের সাথে, তোমার ক্লাসের স্টুডেন্টদের সাথে কম্পিটিশন করতা, কিন্তু এই মুহূর্তে তোমাকে কম্পিটিশন করতে হবে পুরো বাংলাদেশের সাথে। এর ভিতরে কেউ 15 ঘন্টা পড়বে, 20 ঘন্টা পড়বে, তো তুমি পিছিয়ে যাবে কেন? তোমাকে যদি এই কম্পিটিশনে সফল হইতে হয় তোমাকে এমন চেষ্টা করতে হবে যেন তুমি এই যাত্রায় ভালো ফলাফল করো। আর এই ভালো ফলাফল করার উদ্দেশ্যে আমরা রংপুরে আসবো, ইনশাআল্লাহ রংপুরে ক্লাস নিব। আর আমি বিশেষ করে আমি সুফিয়ান সজীব স্যার, আমাকে প্রায় সবাই চেনে অনলাইন অফলাইন ফার্ম গেটে যারা তোমাদের সিনিয়ররা পড়াশোনা করেছে। আর আমি আরেকটা বিষয় ইনক্লুড করতে চাই, তুমি আজকের পর থেকে এমন একজন টিচারের ক্লাস পাবা। টিচার তো বাংলাদেশে অভাব নেই, অনেক কোচিং সেন্টারগুলো ঢাকা থেকে টিচার নিয়ে যায়, কিন্তু ঢাকা থেকে টিচার নিলে যে সে সিনিয়র টিচার ভালো পড়ান, তার সফলতা ভালো ঢাকা ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ডের তা কিন্তু নয়। তো আমি সুফিয়ান সজীব দীর্ঘ বহু বছর পড়াচ্ছি, 1 যুগের বেশি, এবং আমার প্রিভিয়াস ইয়ার্সের সফলতা যদি চিন্তা করো তোমরা অনলাইন বিভিন্ন মিডিয়াতে, তোমরা দেখবা যে আমার কাছে পড়ে আমার দিক নির্দেশনা ফলো করে, আমার গাইডলাইন ফলো করে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত 6 থেকে 7 জন শুধু ফার্স্ট হয়েছে। তার মানে তুমিও ফার্স্ট হয়ে যাবা না, আমি জাস্ট বলছি তুমি আমার কথা শুনলে তুমি একটা প্রপার গাইড পাবা। ওকে, তো আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সম্পর্কে একটু আইডিয়া নিব, কোন কোন প্রশ্নগুলো আসে, কিভাবে আমাদের পড়তে হবে। তো সবাই আমরা ক্লাসে চলে যাই, সবাই একটু লিখে রাখবা তোমার খাতায় কি কি বিষয়গুলো তোমাকে পড়তে হবে, কোন বই পড়তে হবে, এই বিষয়গুলো তুমি একটু লিখে রাখো। ওকে, ওকে, তাহলে আমাদের যে প্রশ্নে কমন আসে ওই কমন বিষয়গুলো আমরা আজকে দেখিয়ে দেব। কোন বিষয়ের কমন বিষয়গুলো সবাই লিখে রাখো। বাংলা বিষয়ে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে এটা একটু বিষয়। তার আগে আমি বলে রাখি বাংলা 3টা সেগমেন্টে প্রশ্ন হয়। কয়টা সেগমেন্টে প্রশ্ন হয়? 3টা। মুখস্থ বিষয় থেকে প্রশ্ন হয়, তারপরে বিষয়টা হলো এইচএসসি টেক্সট বুক থেকে প্রশ্ন হবে। টেক্সট বুকের আবার 2টা পার্ট, একটা গদ্য একটা পদ্য, আর আরেকটা বিষয় হলো নাটক এবং উপন্যাস থেকে প্রশ্ন হয়। আমি আবারও বলছি, 1 নম্বর প্রশ্ন হলো মুখস্থ বিষয়, 2 নম্বর বিষয় হলো ব্যাকরণ, আর 3 নম্বর বিষয় হলো সাহিত্য, গদ্য পদ্য থেকে প্রশ্ন আসবে। এর ভিতরে আছে আবার নাটক উপন্যাস। তো আমরা সবগুলো বিষয় লিখে দিব। যেমন
প্রথমে আমরা লিখব মুখস্থ বিষয় থেকে কোথায় কোথা থেকে প্রশ্ন হয়, তোমরা সবাই লিখে রাখো। মুখস্থ বিষয়, ওকে, মুখস্থ বিষয়। মুখস্থ বিষয়ের মধ্যে প্রশ্ন হয় সমার্থক শব্দ। সমার্থক শব্দ মনে রাখবা, একটা শব্দের অনেকগুলো সমার্থক শব্দ আছে, ওগুলো তোমাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। তাহলে মুখস্থ বিষয়ের মধ্যে একটা আছে সমার্থক শব্দ, লিখে রাখো সবাই। আবার আছে বিপরীত শব্দ থেকে প্রশ্ন হয়, বিপরীত। এগুলো আমি যে সিলেবাসটা তোমার সাথে শেয়ার করছি, যে সাজেশনটা, এটা পুরো বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে এটা প্রযোজ্য, ওকে। তারপরে আসো 3 নম্বরে আসো, আমরা লিখবো বাগধারা। বাগধারা, বাগধারা তোমরা সকলে এটার সাথে পরিচিত, বাগধারা থেকে প্রশ্ন হয়। 4 নম্বরে লিখবা পারিভাষিক শব্দ, ইংরেজি থেকে বাংলা, পারিভাষিক শব্দ, পারিভাষিক, পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন হয়। পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন হয়। তারপরে আসো তোমরা আবার এখানে নিচে নিচে লিখবা বাংলা অনুবাদ। অনুবাদ থেকে প্রশ্ন হয়, অনেক সময় একটা লাইন দিবে ইংরেজি, তোমাকে এটা বাংলা করতে হবে, এই অনুবাদ থেকে প্রশ্ন হয়। তারপরে লিখবা প্রায় সমার্থক শব্দ থেকে প্রশ্ন হয়। তোমাদের যখন আমরা ক্লাস নেওয়া শুরু করবো, আমাদের লেকচার শিটে এই বিষয়গুলো উল্লেখ থাকবে, প্রায় সমার্থক অথবা ভিন্নার্থক। প্রায় সমার্থক শব্দ, প্রায় সমার্থক শব্দ থেকে প্রশ্ন হয়, অথবা ভিন্নার্থক শব্দ থেকে, একটা না হলে আরেকটা, ভিন্নার্থক শব্দ, ভিন্নার্থক শব্দ, প্রায় সমার্থক শব্দ অথবা ভিন্নার্থক শব্দ। তারপরে আরেকটা লিখবা তোমরা, ইম্পর্টেন্ট আরেকটা বিষয়, এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। তাহলে এই যে এই বিষয়গুলো থেকে মুখস্থ যে বিষয়গুলো আমি বললাম, তার ভেতর থেকে এই জায়গা থেকে কি আসবে, প্রশ্ন আসবে। সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, পারিভাষিক শব্দ, অনুবাদ, প্রায় সমার্থক শব্দ অথবা ভিন্নার্থক শব্দ, এক কথায় প্রকাশ। তোমরা যারা ভালো স্টুডেন্ট বা তোমরা যারা সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, এখন থেকে তোমরা এইচএসসি পরীক্ষার পাশাপাশি যে গ্যাপ সময়টুকু পাবা, এখন থেকে তোমরা একটু এগুলো দেখে, আমি বলবো না একদম অনেক বেশি সিরিয়াস পড়াশোনা করো, বলবো প্রতিদিন একটু দেখো। এবং এই টপিকগুলোতে তোমাদের যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে গাইড দিব, আমরা শীট দিব, ওই জায়গাগুলোতে তোমাদের অলরেডি এইচএসসি পরীক্ষা এগুলো ছিল অনেকগুলো, ঠিক আছে। তো এগুলো তোমরা বই থেকে দেখো কিভাবে হয়, প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন অ্যানালাইসিস করলে তোমরা এগুলো দেখতে পাবে, ওকে। তারপরে আমাদের আরেকটা বিষয় আসে, আমাদের টেক্সট বুক থেকে যে আমরা এটা বললাম মুখস্থ বিষয়, ওকে। এই মুখস্থ বিষয়গুলো আমরা দেখে নিব। এরপরে আসো আমরা পরবর্তীতে চলে যাই। আমরা এরপরে আমাদের আরেকটা পার্ট আছে, বড় পার্ট, সেটা হলো ব্যাকরণ। এই ব্যাকরণ পার্টটা, এটা হলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ব্যাকরণ পার্টটার বিষয় হলো, আমরা এইচএসসি পর্যন্ত যে পড়াশোনা করেছি, আসলে এইচএসসি পর্যন্ত যে স্টাইলে আমাদেরকে টিচাররা ব্যাকরণ পড়িয়েছে, বা এইচএসসি সাবজেক্টটা যে স্টাইলে, আমাদের অ্যাডমিশনই কিন্তু এই স্টাইলে না। ব্যাকরণের বিষয়টা এখানে সকলের, প্রত্যেকের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। কারণ ভাই, যদি সত্যিকার অর্থে তুমি বিশ্বাস করো যে আমরা ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন টিচারের কাছে আমরা পড়েছি, এবং কলেজে বিভিন্ন স্যারের কাছে পড়েছি, কিন্তু আমরা বাংলাটা অতটা গুরুত্ব দেই না, কারণ বাংলা আমাদের মাতৃভাষা। কিন্তু এই গুরুত্ব না দেওয়ার কারণে ইন্টারমিডিয়েটের পরে অ্যাডমিশন জার্নিতে তোমরা মানে ব্যাপক আকারে বাংলায় ফেল করে বসো, কারণ এই ব্যাকরণটা এইচএসসির সাথে ইন্টারমিডিয়েট অ্যাডমিশনের কোনো মিল নেই। আই মিন টপিকস গুলো কিছুটা মিল থাকলেও এখানে অনেক এক্সট্রা টপিকস থাকে, অনেক বিষয় থাকে। সে ফর এক্সাম্পল, তুমি সমাস, এই যে তোমাদের এইচএসসি তে যে স্টাইলে পড়েছো, এই স্টাইলে পড়লে ভাই তুমি কমন পাবে না এবং পরীক্ষা আনসার করতে পারবে না। কারক, সমাস, প্রকৃতি প্রত্যয়, ঠিক আছে, যত যত কঠিন সন্ধি, যে যে বিষয়গুলো থেকে প্রশ্ন হয়, এই বিষয়গুলো ভালোভাবে পড়তে হবে। আর আরেকটা বিষয়, আমার একটা কথা মনে রাখবা, যে টপিকসটা তুমি পড়ো ভাই, প্লিজ এটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলবা। আর কোন একটা টপিক সম্পর্কে যদি তোমার অ্যালার্জি থাকে, এটা আমি পারি না, পারবো না, ওইটা একটু ধরে সময় নষ্ট করার দরকার নাই। আমরা যারা আছি এখানে এক্সপেরিয়েন্স টিচার, আমরা তোমাকে প্রপার গাইড দিব, তোমাকে প্রপার সাপোর্ট দিব, কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কতটুকু পড়তে হবে না। আর আরেকটা বিষয়, এই ব্যাকরণ বিষয়টা বিভিন্ন অনলাইন বা বিভিন্ন জায়গায় বিভিন্ন টিচাররা অনেক মজা করে অল্প একটু একটু পড়ায়, জাস্ট জিস্ট বিষয়গুলো পড়ায়, বাট প্লিজ তাদের কাছ থেকে সাবধান। মনে রাখবা, তোমার এটা যদি ডিটেইলস না পড়ো, আমি আবারও বলছি, যেই টপিকটা পড়ো ওইটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে, অন্যথায় তুমি সফল হবে না। ভাই মনে রাখবা, এইচএসসির পরে যে 3-4 মাস 5 মাস পাবা, এটার উপর তোমার লাইফ নির্ভর করবে। তুমি কোথায় যাবা, কি করবা, কত বড় অফিসার হবা, তোমার পরবর্তী লাইফস্টাইল কেমন হবে, এভরিথিং ডিপেন্ডস অন 4 মান্থস।
সো বি কেয়ারফুল ভাই, জীবন তোমার জীবন, তুমি কোথায় যাবে কি করবা সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তুমি ভবিষ্যতে ভালো কিছু করবা, ভালো জায়গায় যেতে চাও, তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে, এর বাইরে অন্য কিছু করার কোনো সুযোগ নাই। আর এই ব্যাকরণ থেকে প্রশ্ন আসবে, ব্যাকরণের অনেকগুলো 30-40টি টপিকস আছে, আমি প্রত্যেকটি টপিকস ধরে ধরে শুরু থেকে শেষ পর্যন্ত পড়িয়ে দিব। এটা তো জাস্ট একটা সামারি ক্লাস, আমি পরবর্তী ক্লাসে তোমাকে যে কোনো একটা টপিকের একটা পার্ট দেখিয়ে দিব যে আমি এইভাবে পড়াই। আর আমার পড়ার ধরন তোমরা প্রিভিয়াস ইয়ার্সে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তোমরা যারা রংপুর স্টুডেন্ট, রংপুর ইউনিভার্সিটিতে তোমাদের বড় ভাই বোনদেরকে বলবা যে ভাইয়া কেমন পড়ায়। আমার একটাই, যদি কেউ আমার দোষ বলতে চায় তা একটাই বলতে পারবে, আমি বেশি পড়াই এবং বেশি গুরুত্ব দেই। আমি সুফিয়ান সজীব শুধু ক্লাস নয়, আমি একটা স্টুডেন্টকে লাস্ট ডে পর্যন্ত স্বপ্ন পূরণ করার জন্য যতটুকু সাপোর্ট দরকার, যতটুকু মোটিভেশন দরকার, ইচ অ্যান্ড এভরি সেক্টরে আমি তাদেরকে পুশ আপ করি। তো প্লিজ ভাই, এখানে এই যে দৌড়াদৌড়ি না করে তোমরা সবাই ইউসিসি তে ভর্তি হয়ে যাও, দ্রুত ভর্তি হয়ে তুমি পড়াশোনা শুরু করে দাও। আমি আবারও বলছি, তুমি যদি বাংলা মেন্টর হিসেবে চিন্তা করো, আমি সুফিয়ান সজীব বহু বছর এখানে পড়াচ্ছি ইউসিসির সাথে, এবং শুধু তুমি এইভাবে চিন্তা করলে হবে না, হাজার হাজার স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আমার গাইডলাইন ফলো করে, পড়াশোনা তারা করেছে। মনে রাখবা, এখানে গাইডলাইন একটা ফ্যাক্ট, কি পড়লে পরীক্ষা আসে, কি পড়লে আসে না, এগুলো সব টিচাররা জানে না। ওকে, তো আমি বলবো এই ব্যাকরণটা আমার উপর ছেড়ে দাও, আমি তোমাদেরকে এমন ভাবে প্রস্তুত করব, তুমি বাংলাদেশের সেরা ব্যাকরণবিদ হবা। কিভাবে? এই অল্প সময়ের মধ্যে আমি সব পড়াবো। সব টিচাররা সবকিছু পড়ায় না, আমি সব পড়াবো এবং শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে দিব, নোট আকারে পড়াবো। তাহলে এই ব্যাকরণ থেকে প্রশ্ন হয়। তারপরে আসো আমাদের যে এসএসসি টেক্সট বুক, আমাদের আরেকটা এইচএসসি টেক্সট বুক থেকে প্রশ্ন হয়। এইচএসসি যেটা টেক্সট বুক আছে আমাদের, এইচএসসি টেক্সট বুক থেকে আমাদের প্রশ্ন হয়। এখানে আছে আমাদের গদ্য আছে, ঠিক আছে, সিলেবাসে যে 12টি, পুরো বই থেকে আসবে না, তোমার সিলেবাসে যে 12টি আছে, আর একটা আছে পদ্য। অনেক সময় বিভিন্ন কারণে আমাদের শর্ট সিলেবাসে এইচএসসি পরীক্ষা হলেও কিন্তু এই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, মানে অ্যাডমিশন টেস্টে আমাদের ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসবে। তাহলে গদ্য 12টি, গদ্য 12টি পদ্য। এবার আসো এখানে কিভাবে পড়তে হবে। এখানে সে ফর এক্সাম্পল তুমি একটি কবিতা হাতে নিলা, কবিতার শুরুতে আছে লেখকের নাম, তো এই লেখক সম্পর্কে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে। ওই লেখক মানে তার জন্ম সাল পড়তে হবে, মৃত্যু সাল পড়তে হবে, তার যে জীবনে যে সাহিত্য কর্ম, তিনি গল্প, উপন্যাস, নাটক লিখেছেন, কোনো একটা যদি তার বিখ্যাত থাকে ওই বিখ্যাতটা পড়তে হবে। এবং মনে রাখবো, এখানে দেখতে গেলে দেখবো হিউজ অনেক কিছু আছে না, আমরা ক্লাস তোমাকে ধরিয়ে দিব কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। মনে রাখবা, কোন লেখকের শুরুর লেখা এবং শেষ লেখা, এই বিষয়গুলো তোমাকে কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। ওকে, তারপরে অনুরূপ ভাবে তারপরে তুমি কবিতা পড়বা। কবিতা পড়তে হলে কি করতে হবে ভাই? কবিতা পড়তে হলে তুমি আগে চলে যাবা পেছনে, কবিতার শব্দার্থগুলো আগে পড়বা। শব্দার্থগুলো পড়ে কবিতা এমন ভাবে পড়বা, কবিতা পড়তে পড়তে তোমার কি হয়ে যাবে, মুখস্থর মতো হয়ে যাবে। আমি বলছি না মুখস্থ করতে হবে, কারণ অনেক সময় বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে যে এই লাইনের পরের লাইন কি। দ্যাট মিনস তুমি বারবার পড়তে হবে, অর্থ সহকারে পড়তে হবে, কবিতার লাইন বুঝে পড়তে হবে। তারপরে আসো কবিতার পেছনে যে আছে উৎস পরিচিতি, এই কবিতাটার উৎস সম্পর্কে ডিটেলস পড়তে হবে। তো এগুলো আমাদের কাজ, এগুলো আমরা পড়িয়ে দিব ক্লাসে, তোমরা ওইভাবে পড়ে ফেলবা। তবে কেউ যদি একটু ভালো করতে চাও, আগাম তুমি প্রিপারেশন গুছিয়ে নিতে চাও, তাহলে আমি বলবো এই কবিতার সমার্থক শব্দগুলো পড়ে নিবা, কবিতার শব্দার্থগুলো পড়ে নিবা, কবিতাটা বারবার রিডিং করবা, বারবার রিডিং করবা, বাকি কাজটুকু আমরা করব। অনুরূপভাবে গল্প পড়তে গেলে প্রত্যেকটা গল্পের লেখক পরিচিতি পড়তে হবে, গল্পের পেছনে কিছু শব্দার্থ দেওয়া আছে ওগুলো পড়তে হবে। এইভাবে প্রতিটা লাইন গল্পের ধরে 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 মার্ক করে পড়তে হবে। এই পড়ার সময় বিভিন্ন ধরনের কালার পেন্সিল ইউজ করবা। তুমি পড়তে পড়তে বুঝবা কোন লাইনটা ইম্পর্টেন্ট, কোনটা লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, কোন লাইনটা লেস ইম্পর্টেন্ট। এগুলো তুমি পড়তে পড়তে তোমার জন্য সহজ হয়ে যাবে। ওকে, তো আমাদের কি কি পড়তে হবে? মুখস্থ বিষয় পড়তে হবে, ব্যাকরণ পড়তে হবে, বিভিন্ন ব্যাকরণের যে টপিকস গুলো আছে এটা পড়তে হবে, গদ্য পড়তে হবে, পদ্য পড়তে হবে। এরপরে নাটক, উপন্যাস, নাটক আরেকটা হলো উপন্যাস পড়তে হবে। নাটক আরেকটা কি বলো, উপন্যাস পড়তে হবে। এই নাটক আর উপন্যাস থেকে আজ থেকে 3-4 বছর আগেও রেগুলার প্রশ্ন হতো না, 1 বছর হলে 2 বছর হয় না এরকম, বাট গত 2-3 বছর কন্টিনিউয়াস প্রসেসে নাটক আর উপন্যাস থেকে তোমার প্রশ্ন আসে। এই নাটক আর উপন্যাসগুলো আমরা একবার ক্লাসে সামারি করে দিব, ওইটুক থেকে অনেক কিছু তোমার জন্য সহজ হয়ে যাবে। তবে কেউ যদি ভালো করতে চাও, নিজে নিজে এখন থেকে ফ্রি টাইমে নাটক উপন্যাসগুলো একটু রিডিং পড়বা, তোমার গল্পের মতো রিক্রিয়েশন হিসেবে। মনে রাখবা, এই
এইগুলো যদি একটু ভালোভাবে পড়ো ভাই, তোমার একটা সুন্দর লাইফস্টাইল দাঁড়াবে। তুমি যদি একটা ভালো বিশ্ববিদ্যালয়ের চান্স না পাও, তাহলে তোমার পুরোটা জীবন বৃথা হয়ে যাবে। মনে রাখবা, তোমার অনেক বন্ধু বান্ধব এসএসসি পরীক্ষা দিতে পারে নাই আর্থিক সমস্যার কারণে, কিন্তু আল্লাহ তোমাকে এখানে নিয়ে এসেছে। তুমি এমন একটা জায়গায় চলে এসেছো যে পেছনে ফেরার কোনো সুযোগ নাই। একটা মানুষ যখন অনেক উপরে চলে যায়, এরপরে তার আসলে পেছনে ফেরার সুযোগ থাকে না। তুমি এসএসসি লেভেলে আসার পরে তোমার বাবা মা ভাবছে তুমি ভালো একটা কিছু করবা, তোমার শিক্ষা প্রতিষ্ঠান ভাবছে তুমি ভালো রেজাল্ট করবা, ভালো জায়গায় চান্স পাবা। তো এই জায়গা থেকে যদি তুমি ব্যর্থ হও ভাই, এটার কষ্টটা তুমিও সহ্য করতে পারবা না। আর মনে রাখবা, এই আগামী 4-5 মাস তোমরা সব কিছু বিষয় থেকে একটু নিজেকে রিজার্ভ রাখবা। মোবাইল, কারোর সাথে কথা বলা, চ্যাট করা, এই বিষয়গুলো একটু রিজার্ভ রাখবা। মনে রাখবা, আগামী 4-5 মাস তোমাকে শয়তান বিভিন্ন ভাবে তোমাকে যেন তুমি চান্স না পাও সেই কাজগুলো করার ট্রাই করবে। সেই কাজগুলো থেকে বিরত রাখো ভাই। চান্স পাও, চান্স পাওয়ার পর তুমি সবকিছুই করতে পারবা। তো যাই হোক, আমি মানে রাফ একটা আইডিয়া দিলাম। তো এই বিষয়গুলো নিয়ে প্রায় ঘন্টার পর ঘন্টা ক্লাস নিতে হয়। আমি তোমার বাংলার জন্য অ্যাজ এ মেন্টর হিসেবে রংপুর শাখার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। আজকে এখানে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। দেখা হবে আরেকটা ভিডিওতে, আরেকটা ক্লাসে। থ্যাংক ইউ।